প্রুফটা কিন্তু এখনো পরীক্ষাতে আসেনি, আপাতত 2017-র পর থেকে আর পরীক্ষাতে আসেনি। তাই তোমাদের বেলায় কিন্তু এই প্রমাণটা অনেক ইম্পর্টেন্ট, আমি বলছি অনেক ইম্পর্টেন্ট। হয় দেবে অবতল দর্পণের ক্ষেত্রে, না হলে দেবে উত্তল দর্পণের ক্ষেত্রে। আমি অবতল দর্পণেরটা দেখাচ্ছি, অবতল দর্পণেরটা দেখিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি। আর উত্তল দর্পণেরটা তোমরা নিজেরা বাড়িতে করে নেবে, ঠিক আছে। আশা করছি যে এটা যদি বুঝে গেছো তো উত্তল দর্পণেরটা অতটা অসুবিধা হবে না, বুঝে গেলে ঠিক। আগেরগুলো যদি বুঝতে পেরে থাকো তো এটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। অবতল দর্পণ একটা আঁকলাম, এটা কিন্তু অবতল দর্পণ, এটা অবতল দর্পণ, আমি আর লিখলাম না। এটা কি, এটা হলো প্রধান অক্ষ, ঠিক আছে। আমি কি করলাম, আমি প্রধান অক্ষের একটা নাম দিলাম, প্রধান অক্ষের নাম দিলাম এ বি। এ বিটা হলো তোমার প্রধান অক্ষ। এখানে কিন্তু প্রমাণ যখনই করবে তোমাকে দেখাতে হবে কোনটা কি জিনিস, সেটা তোমার দেখাতে হবে। এটা হলো প্রধান অক্ষ, ঠিক আছে। এখানটা আমি মনে করলাম ফোকাস আছে, এখানটা ফোকাস আছে, এফ হচ্ছে মুখ্য ফোকাস। এবার এখানে তোমার কি বলবো, তোমাকে আলোক রশ্মি আপতিত করতে হবে। আমি কি করলাম, আমি এখান থেকে এ বরাবর আলোক রশ্মিটাকে আপতিত করলাম, ঠিক আছে। এটা আলোক রশ্মি আপতিত হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কি, এটা একটা আপতিত রশ্মি, এই বরাবর আপতিত হচ্ছে, এটা হলো আপতিত রশ্মি। আপতিত রশ্মি এখানে ধাক্কা খেলে, মনে করো একদম প্রথমে মনে করো কি হয়েছিল, এখানে ধাক্কা খেলে এই যে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে গেছিল। তো আমি এখানে তাই করছি ঘটনাটা, যে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এইভাবে প্রতিফলিত করে দিলাম, ঠিক আছে, এইভাবে প্রতিফলিত করে দিলাম। এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিফলিত রশ্মি। তো এটাকে আমি চিহ্নিত করছি, ঠিক আছে। এটাতে এ বি নাম দিয়েই দিয়েছি না, পি কিউ নাম দিচ্ছি, ঠিক আছে, পি কিউ আর। এবার আশা করছি বুঝতে সুবিধা হবে, পি কিউ আর, ঠিক আছে। এবার আমার কি করতে হবে, আমাকে এবার অভিলম্ব বানাতে হবে। তো এই অভিলম্বের জন্য কি করছি, আমি একটু এই যে লাইনটা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়াতে হবে, না হলে এটা হবে না। হ্যাঁ, একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো এবার আমি যদি এই বরাবর অভিলম্ব আঁকার চেষ্টা করি, আমরা আলোর প্রতিফলনের সূত্রতেই পড়েছিলাম যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির যে মধ্যেখানে, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এদের যে মধ্যেখানে অভিলম্বটা থাকে। তো এই মধ্যেখান বরাবর আমি অভিলম্ব ড্র করার আমি আঁকছি, ঠিক আছে। অভিলম্ব যদি আঁকি তো অভিলম্বটা এখানটা ছেদ করছে, এই জায়গাটাতে ছেদ করলো। এখানটা আমি নাম দিচ্ছি কি বলতো, সি। আর এই সিটা কি বলতো, সি হলো তোমার বক্রতা কেন্দ্র, সি হলো বক্রতা কেন্দ্র, যেটা আমাকে আর বার করতে হবে। তো এখানে সিটা হলো তোমার বক্রতা কেন্দ্র। পি কিউটা কি, আপতিত রশ্মি। এগুলো সব লিখতে হবে এখানে, নাহলে কিচ্ছু বুঝাতে পারবে না তুমি। পি কিউটা হলো আপতিত রশ্মি। আর কিউ আর সিটা কি, কিউ সি হয়েছে অভিলম্ব। কিউ আর আরটা হচ্ছে তোমার প্রতিফলিত রশ্মি, কিউ আর হচ্ছে তোমার প্রতিফলিত রশ্মি। আর এফটা তো জানোই মুখ্য ফোকাস, এগুলো তো লেখা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার দেখো, আপতিত রশ্মি হয়েছে, প্রতিফলিত রশ্মিও হয়ে গেল, এখানে অভিলম্বটাও আঁকা হয়ে গেল। তাহলে আমরা একটা আপতন কোণ আর প্রতিফলন কোণ পাবো, ঠিক আছে। তো দেখো এখানে কি আমরা জানি যে আপতন কোণ কি হবে, আমরা কি জানি, জানি কি জানি না, আমরা কি এখানে জানি, এখানে কি আমরা জানবো যে আপতন কোণ এখানে কি হতে পারে, আমরা এখানে আশা করছি আমরা এখানে জানবো না, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি আপতন কোণটাকে ধরলাম থিটা, আপতন কোণকে আমরা থিটা ধরলাম। এটা হচ্ছে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়। আপতন কোণ আমি থিটা ধরেছি, তাহলে প্রতিফলন কোণটাও এখানে থিটাই হবে। এই যে প্রতিফলন কোণ, এটাও এখানে থিটা হবে। এবার আমি কি করলাম, এই যে তোমার দর্পণটা আছে, দর্পণের যে প্রধান ছেদ দুটোকে একটা নাম দিয়ে দিলাম। এই ছেদটাকে নাম দিলাম M1,
এই ছেদটাকে নাম দিলাম M2। M1 আর M2 হচ্ছে প্রধান ছেদ। আর পিটা কি, পিটা আশা করি মনে আছে যে প্রধান অক্ষের মধ্যে যে বিন্দুটা এখানে হবে, মানে এই যে প্রধান অক্ষ একটা দর্পণের যে বিন্দুতে প্রধান অক্ষটা ছেদ করবে, পি বিন্দুতে ছেদ করেছে, তো এটা কি, এটা হচ্ছে দর্পণের মেরু। পিটা হলো দর্পণের মেরু। দর্পণের মেরু। এখানে লিখবে যে ধরি M1 P M2 দর্পণের, এখানটা লিখবে, এইগুলো লিখবে যে ধরি M1 P M2 দর্পণের, ব্যাস, তারপর এটা লিখবে। আমি এখানটা এটা নিচে দেখিয়েছি কারণ আমার এখানে জায়গা আছে, তুমি নিচে দেখাবে না, তুমি পাশেই দেখাবে। এইখান থেকে এইটা এই জায়গাটাতে লিখে দেবে, ঠিক আছে, এখানটা লিখে দেবে, এখানটা লিখে দেবে। কোণ যদি থিটা হয়, তাহলে এখানে যে বক্রতার কেন্দ্র এখানটা যে কোণটা হবে, এটা তো অভিলম্ব। অভিলম্বের সঙ্গে তো আমরা যে কোনো জিনিসের কোণ করতে পারি, আমি এটা বলেছিলাম। তো অভিলম্বের সঙ্গে এটা যদি কোণ করি, তো এখানেও থিটা হবে। অনেকে তোমরা বুঝতেই পারবে না, বলবে এটা কি করে হলো দাদা, এটা কেন হয়েছে জানো? এটা তোমার হয়েছে জেড এর জন্য। দেখো তুমি ঠিক করে বোঝো, ঠিক করে বোঝো, দেখো এটা দেখো একদম একটা জেড এর রেখার মতো হয়েছে না? এটা একটা একান্তর কোণ কি না, অঙ্কতে তো পড়ছে একান্তর কোণ। আচ্ছা, যারা একান্তর কোণ জানো তাদেরকে আমি এটা ছোট্ট করে বলে দিচ্ছি। মনে করো একটা রেখা আছে এমনি জেড এর মতো, ঠিক আছে, একটা জেড এর মতো। এখানকার কোণ যদি 30 ডিগ্রি হয়, তো এখানে যে কোণটা সেটা 30 ডিগ্রি হবে। এখানে কোণ যদি 90 ডিগ্রি হয়, এখানকার কোণটাও 90 ডিগ্রি হবে। এখানকার কোণ যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাও, মানে এখানে যে কোণটা করবে তুমি, সেটাও 60 ডিগ্রি হয়ে যাবে। একদম সেম কোণ হবে। জেড রেখা তো এমনি হবে, এখানটা যে এখানটা সমান হবে, এখানটাও সমান হবে। তো তুমি এখানে ভালো করে দেখো যে ঠিক এইভাবে যদি আমরা এটা দেখি, তো আপতন কোণ যদি থিটা হয়, তাহলে এখানকার যে কোণটা এটাও থিটাই হবে। দেখো এটা জেড কাজ করছে, এটা নয়, এটাকে বাদ দাও তুমি। এইটার সঙ্গে অভিলম্ব যেটা আছে এটাকে ধরো, এই যে প্রতিফলন মানে প্রতিফলিত রশ্মি আছে, এটাকে তুমি বাদ দাও। অভিলম্বের সঙ্গে দেখো, দেখো এটা জেড মতো একটা রেখা করছে, দেখো জেড, জেড রেখা করছে, দেখো জেড রেখা করছে, জেড। তো আপতন কোণ এখানে যদি থিটা হয়, তাহলে এখানকার যে কোণটা এটাও থিটা হবে। তাহলে কোণ পি কিউ সি ইকুয়াল টু কোণ আর কিউ সি, দেখো সমান হচ্ছে কি হচ্ছে না, তুমি ভালো করে দেখো। আমাদের একটু আগে আমরা তো জানি যে আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তো এখানে লিখবে যে যেহেতু আপতন কোণ, আমি লিখছি না, উপরে লিখবে যে যেহেতু কোণ আই ইকুয়াল টু কোণ আর, এমনি লিখবে যে আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। অতএব দিয়ে লিখবে যে কোণ পি কিউ সি, কোণ পি কিউ সি ইকুয়াল টু কোণ সি কিউ আর। এটাও থিটা, এটাও থিটা, তাহলে সমানই তো হলো। তাহলে এটা কোণ সি কিউ আর, এটা তো সমান হচ্ছে। এই যে রেখাটা আর এই যে রেখাটা, দেখো এটা সমান কি সমান না? তুমি ভালো করে ভাবো, দেখো দুটোই সমান্তরালে আছে। প্রধান অক্ষরটা আর যে তোমার যে এই যে রশ্মিটা, যে আপতিত রশ্মি, দুটোই সমান তো। দেখো পি আর কিউ, সি আর পি, এটা দুটো সমান তো। দেখো এটাও এতটা ডিস্টেন্স আছে, এটাও এতটা ডিস্টেন্স আছে, এটাও সমানভাবে আছে, এটাও সমানভাবে, তাই দুটো রেখা সমান রেখা। ঠিক আছে, তাহলে আমরা এটা ধরতে পারি যে অতএব পি কিউ ইকুয়াল টু সিপি, মানে এই দুটো রেখা সমান। এটাকে আমরা এখান থেকে বুঝতে পারছি, মানে পরস্পর সমান্তরাল রেখা, পরস্পর সমান্তরাল। তো এখানে লিখবে যে পি কিউ ও সিপি পরস্পর সমান্তরাল। সমান্তরাল কারণ এই দুটো রেখাই সমান। এই দুটো রেখা যদি সমান হয়, তাহলে এটা দুটো রেখা সমান্তরাল হবে। দুটো রেখা সমান বলেই এটা জেড হয়েছে। আমি যে একটু আগে বোঝালাম যেটা জেড হয়ে এখানে যে থিটা কোণ হয়েছে, এই দুটো রেখা সমান বলেই এই কোণটা এখানে হয়েছে। পি কিউ রেখা সমান আর সিপি রেখা সমান, সিপি রেখা সমান, তাই এখানে কি হলো যে অতএব এখানে হলো কোণ পি কিউ সি, পি কিউ সি ইকুয়াল টু কোণ সি কিউ আর, কোণ না না সি কিউ না, কোণ কিউ সি আর, কেন আমরা মাঝে এই কোণটা নিচ্ছি, তাহলে আমাকে সিটাকে মাঝে রাখতে হবে। তো কোণ কিউ সি আর ইকুয়াল টু এখানে কি হচ্ছে থিটা। এই কোণটা আর এই কোণটা সমান ছিল, এই কোণটা আর এই কোণটাও সমান হয়ে গেল। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র।
বক্রতা ব্যাসার্ধ কোনটা? এই ডিস্টেন্সটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে দর্পণে যে উন্মেষ বক্রতা ব্যাসার্ধ থেকে ছোট না বড়? দর্পণের উন্মেষটা বক্রতা ব্যাসার্ধ থেকে তো ছোট, বক্রতা ব্যাসার্ধ থেকে তো ছোট। তাহলে এখানে আমরা দেখো একটা জিনিস পাচ্ছি যে এফ কিউ, এই যে বাহুটা আর এই যে বাহুটা, এটা দেখো একদম সমান সেম বাহু। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এফ কিউ ইকুয়াল টু এফ পি। এই দুটো রেখা প্রায় সমান, পুরো সমান কিনা আমরা জানি না, কিন্তু এই দুটো রেখা প্রায় হয়েছে সমান, সর্বসম। এখানে তোমরা সর্বসমও করতে পারো, এখানে তোমরা ইকুয়াল টুও করতে পারো, কোনো ব্যাপার না। তো তুমি তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো যে এই যে এফ কিউ আর এই যে সি কিউ, এই দুটো লাইন কিন্তু এক, এই দুটো রেখাও সমান। কি করে? এফ কিউটা একটু এইভাবে বেঁকে আছে, যদি আমরা অ্যাঙ্গেলটাকে বাড়াই তাহলে এই সি কিউর সঙ্গে এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই এফ কিউর জায়গায় এখানে সি কিউ এটা আমরা বসাতে পারবো। তাহলে আমরা এখানে ইকুয়াল টু দিয়ে আমরা এখানে বসালাম যে সি কিউ ইকুয়াল টু তোমার যে এখানে এফ পি আছে, এফ পিটা আমি এখানে বসাতে পারি। এফ পি এটা আমরা বসাতে পারি, কিংবা হাফ সিপিও বসাতে পারি। এখানে এফ পি আছে, এফ পি। তো দেখো এখানে কি বলছে, দেখো বক্রতা এখানে কোশ্চেনটাই ভুল আছে, কোশ্চেনটা এখানে ভুল লিখেছি। বক্রতা কেন্দ্র না, এটা বক্রতা ব্যাসার্ধ হবে, ঠিক আছে? বক্রতা ব্যাসার্ধ। দেখো মুখ্য ফোকাস হচ্ছে তোমার এফ, দেখো এফ হচ্ছে এখানে মুখ্য ফোকাস। তাহলে ফোকাস দৈর্ঘ্য কোনটা? আমি কি বলেছিলাম? ফোকাস দৈর্ঘ্য যখন আমরা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে কোনো দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বটাকে আমরা ফোকাস দূরত্ব বলবো। এটা হচ্ছে মেরু, এটা হলো ফোকাস, এটা হলো মুখ্য ফোকাস, এটা হচ্ছে মেরু। তাই এদের দুজনের মধ্যে এই যে ডিস্টেন্সটা এটাই হলো তোমার ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। তাহলে এই যে এফ পির জায়গায় আমরা তাহলে এখানে ফোকাস দূরত্ব আমরা যদি ধরি, এখানে ফোকাস দূরত্ব কত ধরতে বলছে? এফ। তাহলে এফ হয়েছে এটা হচ্ছে এফ পির জায়গায়। আর এই গোটাটা পেলে আমরা কি পাবো? এই গোটাটা তুমি মাপো সিপি। এটা কি? এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এই সিপিটা তাহলে কি? এই যে মেরু থেকে কেন্দ্রের যে দূরত্বটা, এটা তাহলে কি হবে? বক্রতা ব্যাসার্ধ হবে। বক্রতা ব্যাসার্ধ, দেখো এখানে বক্রতা ব্যাসার্ধ দেবো যে আর ইকুয়াল টু বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই যে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে তোমার আর, এটা তাহলে আর। তাহলে এই যেখানে সিকিউ আছে, এখানে এফপি আছে। তা তুমি একটা জিনিস ঠিক করে ভাবো, এই সিকিউর জায়গায় আমরা সিপিও বসাতে পারবো। দেখো সিকিউ আর সিপি দেখো সেম রেখা, দেখো সেম একটা রেখা, দুটো পরস্পর সমান্তরাল রেখা। আর যদি আমি এটা সমান রেখা বলি তো একই জিনিস হচ্ছে। সমান আর সমান্তরালে অনেকে কনফিউজ হয়ে যায়, কনফিউজ হবার কিছু নেই। এই রেখাটা সমান, এই রেখাটাও সমান। দেখো সিপি আর সিকিউ দেখো এক রেখা, একদম সমান একটা রেখা। তাহলে আমরা এই সিকিউ জায়গায় এখানে আমরা সিপিও বসাতে পারি। তো আমি এখানে কি করলাম? আমি এখানে সিপি বসালাম কেন? দেখো আমাকে বক্রতা ব্যাসার্ধটা বার করতে হবে, তাহলে আমি এখানে সিপি বসালাম। এবার এফপি আছে, ঠিক আছে? এফপি আছে, তাহলে আমাকে ফোকাস যে দৈর্ঘ্যটা সেটা আমাকে বার করতে হবে। তো এফপি মানে হচ্ছে তোমার এইটা। এবার তুমি এখানে খুব ভালো করে একটা জিনিস খুব ঠান্ডা মাথায় ভাবো, ঠিক আছে? এটা হচ্ছে গোটাটা বক্রতা ব্যাসার্ধ সিপি, এটা হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ। তাহলে যে এই যে ফোকাসটা, তাহলে কি হবে? ফোকাস তাহলে হাফ সিপি হচ্ছে। এক কথায় ভাবো, আমি এটা বলছি না যে আগে এটা বসাও। সিপিটা যদি বক্রতা ব্যাসার্ধ হয়, তাহলে যে ফোকাস যে দূরত্ব এটা তো হাফ, এটা তো এই অর্ধেক, তো বক্রতা ব্যাসার্ধ অর্ধেক। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হাফ, ঠিক আছে? হাফ তোমার সিপি। কার হাফ? সিপি এর হাফ। তো এখানটা আমি কি করছি? এখানে সিকিউই রাখছি, ঠিক আছে? সিকিউটাই রাখা আমার মনে হয় ঠিক হবে। তো দেখো এবার আমি যদি এখানে ভ্যালুটা বসাই, এই যে সিকিউটা কিন্তু এফ কিউর সঙ্গে সমান হচ্ছে, সিকিউটা কিন্তু এফ কিউর সাথে সমান হচ্ছে। আর এই এফ কিউ মানে আমরা কি পেয়েছিলাম? এফ পিটাই পেয়েছিলাম কিন্তু। তাহলে এফ পি আমরা সিকিউর জায়গায় বসাতে পারি, সিকিউর জায়গায় আমরা এফ পি বসাতে পারি। এবার এই এফ পি সমান হয়ে গেল তোমার হাফ সিপি হয়ে, এফ পি সমান হাফ সিপি হয়ে গেল।
এবার এফপি ভ্যালুটা তোমাকে এখানে বসাতে হবে। এফপিটা কি? এফপিটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্যটাকে এখানে কি বলেছিল? এফ সমান ছিল ফোকাস দৈর্ঘ্য, তাই ফোকাস দৈর্ঘ্যটাকে আমি এখানে এফ ধরলাম। আর তোমার বক্রতা ব্যাসার্ধ কি ছিল? বক্রতা ব্যাসার্ধটা তোমার কি ছিল? আর ছিল। বক্রতা ব্যাসার্ধ তোমার আর ছিল, তো বক্রতা ব্যাসার্ধ এখানে আর ধরলাম। এই সিপি ডিস্টেন্সটা বক্রতা ব্যাসার্ধ। বক্রতার কেন্দ্র কোনটা ভাই? বক্রতার কেন্দ্র এটা, তাহলে এই যে গোটাটা এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তো এটাকে আমি আর ধরলাম। তাহলে এই সিপির জায়গায় আর বসিয়ে দাও, এফপির জায়গায় এফ বসিয়ে দাও। তাহলে এখানে কি হচ্ছে? এফ ইকুয়াল টু, সরি আর লিখে দিলাম এখানে কেন, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু হাফ ইন্টু আর, মানে আর বাই টু। ঠিক আছে, এবার তুমি টুটাকে যদি এখানে নিয়ে চলে যাও, আর এটাকে আমি সাজিয়ে লিখলাম, আরটাকে এখানে লিখলাম, এফটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে আর ইকুয়াল টু কি হচ্ছে? 2 এর সঙ্গে এফ এর গুণ হয়ে যাচ্ছে, তাহলে আর ইকুয়াল টু 2f। তো দেখো কত সুন্দরভাবে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। দেখো কঠিন লাগলো? খুব একটা কঠিন না। কি করতে হবে আবার বলে দিচ্ছি। প্রথমে এখান থেকে একটা আলোক রশ্মিকে আপতিত করবে, আপতিত করে এটাকে প্রতিফলিত করবে, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত করবে। তারপর আমরা আলোর প্রতিফলনে পড়েছি যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির যে মাঝ বরাবর মানে মধ্যেখান দিয়ে তোমার অভিলম্বটা থাকে। তো এই মাঝ বরাবর আমি একটা অভিলম্ব এঁকে নিলাম। অভিলম্ব যেখানে গিয়ে টাচ হবে, যেখানে গিয়ে টাচ হবে সেখানটা আমি কি করবো? বক্রতা কেন্দ্র করব। সেই জায়গাটাকে আমরা বক্রতা কেন্দ্র করব। বক্রতা ব্যাসার্ধ নয়, বক্রতা ব্যাসার্ধ হয়েছে এই গোটাটা, আমি এখানে লিখতে ভুল করেছিলাম। বক্রতা ব্যাসার্ধ হয়েছে এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, কিন্তু এখানে যে সি বিন্দুটা এটা কি? এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এবার এখানে দেখো, এখানে যখন আমরা অভিলম্ব পাবো তখন আমরা এক একটা কোণ পাবো, আপতন কোণ, প্রতিফলন কোণ পাবো। কিন্তু আপতন কোণ এখানে কি আমরা জানি? এখানে কি আমরা জানি যেটা 90 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি হবে? এখানে আমাকে কি বলে দিয়েছে? আমাকে খালি বলেছে যে প্রমাণ করো এটা। আমার কোনো কোণ বলে দেয়নি। কোণ যেহেতু বলে দেয়নি, আমি এখানে থিটা ধরেছি। থিটা কেন? এখানে তুমি অন্য কিছুও ধরতে পারো। এখানে তুমি আরো অনেক অ্যালফাবেট আছে, সিগমা অ্যালফাবেট আছে তোমার, আর তোমার কি বলে পাই আছে, ফাই, ফাই বলছি, পাই না, পাই নয়, ফাই। ফাই সাইনটা এখন তোমরা জানবে না, যখন তোমরা 11-12 সায়েন্স নেবে তখন বুঝবে এটা ফাই। এটাও ওখানে বসাতে পারো, আলফা ধরতে পারো, বিটা ধরতে পারো, এখানে তুমি যেটা ইচ্ছা ধরতে পারো। তুমি থিটাও ধরতে পারো, থিটাটাকেই ধরবে। ঠিক আছে, আপতন কোণ থিটা হলে আলোর যে প্রতিফলন যে সূত্রতে পড়েছো ভালো করে শোনো। আলোর প্রতিফলনের যে দ্বিতীয় সূত্রটাতে কি ছিল? আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হবে। আপতন কোণ যদি থিটা হয় তো প্রতিফলন কোণও তো থিটাই হবে। আর প্রতিফলন কোণ থিটা হলে এটাকে তুমি লাইনটা, আর তারপর তুমি কি করবে? তারপর তুমি লাইনটা দেখবে। আপতন কোণ যদি থিটা হয় তো প্রতিফলন কোণও থিটা হবে, তাহলে কি হচ্ছে? কোণ পি কিউ সি আর তোমার কোণ সি কিউ আর, কোণ পি কিউ সি আর তোমার কোণ সি কিউ আর সমান হচ্ছে, সমান হয়েছে আপতন কোণ। যেহেতু আপতন কোণ আই ইকুয়াল টু আর, আইটা হচ্ছে আপতন কোণ, আরটা হচ্ছে প্রতিফলন কোণ। তুমি এখানে আই আরও ধরতে পারো, কিন্তু আমি আই আর কেন ধরিনি? কারণ আমাকে এটা দেখাতে হবে যে দুটো কোণ সমান, এটাই আমি বলতে চাইছি। অনেকে এখানে আই আর বসিয়ে দেবে, আই আর বসালে হবে না। আই বসালে এটাকেও আই বসাতে হবে, আর বসালে ওটাকেও আর বসাতে হবে। এটাকে, এই যে কোনটাকে তোমাকে সমান রাখতে হবে। এক কথায়, এক কথায় আমি আমি যদি এক কথায় বলি তো এই কোনটাকে তোমাকে সমান রাখতে হবে, সেম রাখতে হবে। তুমি কোনটাকে এখানে করবে আই, এখানে করবে আর, এমনি করে হবে না। তুমি এটা প্রমাণ করবে কি করে যে কোন পি কিউ সি ইকুয়াল টু কোন সি কিউ আর? তোমাদের এটা প্রমাণ করতে গেলে তোমাকে কোনগুলো সমান রাখতে হবে। তারপর কি করবে? তারপর যে নেক্সট স্টেপে তুমি এই লাইনটা দেখবে যে পি কিউ রেখা আর সিপি রেখা এই দুটো সমান কিনা। এই দুটো রেখা সমান, তাহলে এই যে কোণটা জেড, ওই যেটা আমি বললাম যে একান্তর কোণ, যে কনসেপ্টটা একটু আগে দেখালাম, তাহলে এই যে কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কি হবে? এই কোণটাও থিটাই হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে, তাহলে আমরা এখানে লিখলাম যে পি কিউ আর সিপি এই এই এই- এই যে রেখাটা, এই রেখা দুটো পরস্পর সমান্তরাল। যেহেতু এই দুটো পরস্পর সমান্তরাল, আমরা অতএব করলাম কি করলাম যে কোণ পি কিউ সি এর যে অ্যাঙ্গেলটা আর কোণ সি কিউ আর এর যে অ্যাঙ্গেলটা, মানে সরি কোণ পি কিউ সি এর যে অ্যাঙ্গেলটা আর কোণ কিউ সি আর এই অ্যাঙ্গেলটা, সি কিউ আর করলে না, সি কিউ আর করলে কিউ এর যে কোণ মানে এই কোণটা হয়ে যাবে, এই কোণটা না। আমরা একান্তর কোণ কোনটা পেয়েছি? একান্তর কোণ পেয়েছি এইটা। তো আমাকে এটা কিউ সি পি দেখাতে হবে, সরি কিউ সি আর দেখাতে হবে, কিউ সি আর। আর আরেকটা জিনিস এখানে, সরি এখানটা একটু ভুল করেছি আমি, যে সি কিউ আর করে দিয়েছি, সরি ভুল করে, এখানটা এফ ছিল, এখানটা এফ ছিল। ঠিক আছে, তো এগুলো এফ হবে, সি
সি কিউ এফ, সি কিউ এফ, ঠিক আছে? তো সি কিউ এফ হবে, তো এখানটাও কিউ সি এফ হবে, ব্যাস। এই কটা ঠিক করে নিলাম, এই কটা ঠিক করে নিও, ব্যাস, বাকি সব এখানে ঠিকঠাক আছে। তো বুঝতে পারলে একান্তরকোণ কি হলো। এবার দেখো এখানে কি করেছি, দেখো এখানে দেখো এফ কিউ। কেন আমি এটা লিখেছি তুমি আশা করি বুঝতে পেরেছো, যে দর্পণের যে উপাংশটা আছে, দর্পণের যে উপাংশ আর এর যে বক্রতার যে ব্যাসার্ধ, এই দুটোর হয়েছে তোমার কম। বক্রতা ব্যাসার্ধ থেকে উপাংশটা হয়েছে, দর্পণের যে উপাংশ সেটা হয়েছে ছোট। এফ কিউ আর এফ পি, এফ কিউ আর এফ পি এই দুটো সমান, এই দুটো সমান হয়েছে, এফ কিউ সমান এফ পি হয়েছে, এফ কিউ সমান এফ পি হয়েছে। তো এবার এখান থেকে তুমি ভালো করে দেখো, এফ কিউর সঙ্গে সি কিউ এই যে রেখাটা সমান্তরাল হচ্ছে, পরস্পর সমান হচ্ছে, এফ কিউ আর সি কিউ সমান হচ্ছে। অনেকে দেখবে যে বলবে যে বোর্ডে করেছি তো ওর জন্য একটু প্রবলেম হচ্ছে, তোমার তো ছোট লাগছে, কিন্তু যখন তুমি এটা খাতায় করবে, স্কেলে করে যখন করবে, তখন তুমি নিজে বুঝতে পারবে যে দুটো রেখা সমান কি সমান নয়। যদি আমি কোনটাকে এখান থেকে বাড়িয়ে দিই, এটাকে যদি আমি আরেকটু এদিকে নিয়ে যাই, তাহলে এটা এই দুটো সমান তুমি বুঝতে পারবে। এখানে সেটা হয়নি। তো এই এফ কিউর জায়গায় আমি কি করলাম, সি কিউ, এফ কিউর জায়গায় সি কিউ বসালাম। এখানে এফ পি ছিল, এফ পি দেখো আমাদের কোশ্চেনে কি বলছে, এখানে আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে সিপি, এখানে আছে এফ পি, তাহলে এই যে এফ পিটা তাহলে সিপি এর অর্ধেক, এফ আর এফ পি এই যে ডিস্টেন্সটা সিপি এর তো অর্ধেক হচ্ছে, হাফ হচ্ছে, তাহলে এখানে আমি কি করলাম, এফ পি জায়গায় হাফ সিপি করলাম। এবার দেখো সি কিউ আর সিপি ডিস্টেন্সটা এক, সি কিউ আর সিপি যে রেখাটা এই রেখাটা একদম সেম, সি কিউ আর সিপি রেখা একদম সেম, পরস্পর সমান। তাই এখানে আমি কি করলাম, যে সি কিউর জায়গায় তোমার সি যে সিপি এটা আমি বসাতাম। কেন বসালাম না বলো তো, তুমি এটা ভালো করে ভাবো, যে ঠান্ডা মাথায় ভাবো আমি এটা কেন বসালাম না বসানোর কারণ হচ্ছে যে এখানে আমি দেখিয়েছি যে হাফ সিপি সমান হয়েছে এফপি, হাফ সিপি সমান এফপি, এটা দেখানোর জন্য আমি এখানে এফপি বসিয়েছি। তো এই এফপি যে ডিস্টেন্সটা, এফপি এর যে দূরত্ব, মানে এই যে ডিস্টেন্স, এটা তো আমরা জানি, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এটা হচ্ছে ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস, এটা হচ্ছে তোমার মেরুর সঙ্গে মুখ্য ফোকাসের যে দূরত্ব, এটাকেই তো ফোকাস দূরত্ব বলে। আর ফোকাস দূরত্বকে এখানে বা ফোকাস দৈর্ঘ্য এখানে এফ দ্বারা চিহ্নিত করতে হবে, তো আমি এখানে এফ দ্বারা চিহ্নিত করেছি, এখানে এফ বসিয়েছি। বক্রতা ব্যাসার্ধ কোনটা, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরুর সঙ্গে বক্রতা কেন্দ্র যে দূরত্বটা, যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ, ওটাকে চিহ্নিত করতে হবে আর দিয়ে চিহ্নিত করেছি। আর এই যে হাফ সিপি জায়গায় বসেছি, তাহলে হাফ ইন্টু আর, তাহলে এফ সমান হলো আর বাই টু, আর 2 এর সঙ্গে এফ এর যদি গুণ করি তো আর ইকুয়াল টু হচ্ছে 2f। তো আশা করছি এটা এই প্রমাণটা বুঝতে তোমার কোনো অসুবিধা হয়নি, আশা করছি এতক্ষণ ধরে ক্লিয়ার হয়ে গেছে, এতক্ষণ ধরে এত বক করলাম, এত ঝাড়লাম। তো তোমার কি কাজ, এটা যেভাবে তুমি বুঝেছো, এটা যেভাবে তুমি করলে ঠিক একই রকম ভাবে, ঠিক সেম ভাবে, যে উত্তল দর্পণের ক্ষেত্রে যে প্রমাণটা আছে যে আর ইকুয়াল টু 2f, এটা অবতল দর্পণ, ভালো করে বোঝো। অনেকে ভাববে যে যেটা হয়ে গেছে, হয়নি এখনো। অবতল দর্পণের ক্ষেত্রে আমি এটা করেছি, অবতল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে মানে উত্তল দর্পণ দিয়ে আরেকটা প্রমাণ আছে, বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। ওই প্রমাণটা কি করবে, তুমি নিজে করবে, আগে এটাকে ভালো করে বুঝে নেবে। যদি না বুঝে থাকো, আমি আবারও বলছি, যদি না বুঝে থাকো তো ভিডিওটাকে আরেকবার একটু মানে 2x স্পিডটাকে বাড়িয়ে কিংবা 1.5x দেখে নেবে, আশা করছি মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, তো দেখো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আর এখন কথা বাড়াচ্ছি না। এবার এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা পড়বো তোমার যে আলোর প্রতিসরণ, ঠিক আছে? আর তার আগে আমি চেষ্টা করবো যে আলোর প্রতিফলনের কয়েকটা মানে কি বলবো, কিছু বলে না যে শর্ট কোশ্চেন আর কিছু 2 নাম্বারের কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট আছে, সেগুলো তোমাদের সাথে একটু ডিসকাস করে দেওয়া। এটা আমি চেষ্টা করবো পরের ভিডিওতে ছোট্ট করে। তো দেখা হবে এবার পরের ভিডিওতে। আর এবার যে আলোর প্রতিসরণের যে ভিডিও হোক বা কিংবা যে ভিডিও আসবে, সেটা তুমি এখানে ক্লিক করলে পেয়ে যাবে।